প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের যে সমস্ত স্বাস্থ্য বিধিমালা আছে, সমস্ত বিধি অনুসরণ করে তোমরা ঘরেই থাকছো। আমি আব্দুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ, শেরপুর সরকারি কলেজ, শেরপুর। আজকের এই লেকচারে আমি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে কিছু অংশ আলোচনা করতে যাচ্ছি। শুরুতেই আমরা দেখে নিই এই আলোচনা থেকে আমরা কি কি বিষয় সম্পর্কে ধারণা পাব। প্রথমত, এই আলোচনার পর আমরা কুলম্বের সূত্রের প্রয়োগ করতে পারব এবং আমরা মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরবৈদ্যুতিক ধ্রুবক কি সেটাও ব্যাখ্যা করতে পারব। দেখো, শুরুতেই আমরা এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি। প্রবলেমটা হচ্ছে যে হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন 0.53 × 10⁻⁻10 মিটার ব্যাসার্ধের একটি কক্ষপথে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে। ইলেকট্রনের ভর এবং চার্জ যথাক্রমে 9.1 × 10⁻31 কিলোগ্রাম এবং 1.6 × 10⁻19 কুলম্ব হলে ইলেকট্রনের কৌণিক দ্রুতি কত? তো কৌণিক দ্রুতি বিষয়টা কি, এই ব্যাপারে আমরা আমাদের প্রথম পত্রে আমরা বিস্তারিত আলোচনা করেছি, কাজে আমি এটার ব্যাখ্যায় যাচ্ছি না। তো এই সমস্যাটা সমাধান করতে হবে আমাদের। প্রথমে আমরা একটু সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে কি বলেছে, হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন এত মিটার ব্যাসার্ধের কক্ষপথে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে। ধরো এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস। আমরা জানি যে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে শুধুমাত্র একটি প্রোটন থাকে, কোনো নিউট্রন থাকে না কিন্তু। আর এর বাইরে কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করতে থাকে। তাহলে আমরা এই যে প্রথম লাইনের ব্যাখ্যাটা আমরা বুঝতে পারলাম। হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন এত মিটার ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রনকে প্রদক্ষিণ করছে। এখন ইলেকট্রনের চার্জ এবং ভর দেওয়া আছে, আমাদেরকে তার কৌণিক দ্রুতি বের করতে হবে। তো আমরা ধরলাম তার কৌণিক দ্রুতি হচ্ছে ওমেগা, এবং এই অবস্থায় ইলেকট্রনের ভর তো আমাদের দেওয়াই আছে 9.1 × 10⁻31 কিলোগ্রাম। এই অবস্থায় নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যকার যে তাদের ভর কেন্দ্রের মধ্যকার যে দূরত্ব, সেটা হচ্ছে আসলে কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে কক্ষপথের ব্যাসার্ধ, এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করলাম, সেটা আমাদের দেওয়া আছে 0.53 × 10⁻10 মিটার। এখন দেখো, আমরা জানি যে কোনো একটা বস্তুকণা বা কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে গতিশীল থাকে, মানে যদি তার মধ্যে যদি কৌণিক গতি থাকে, তাহলে ওই বৃত্তের কেন্দ্রের দিকে অবশ্যই একটি বলের দরকার। সেই বলটাকে কি বলে আমরা জানি, সেটাকে বলে কেন্দ্রমুখী বল। এবং আমরা জানি যে এই কেন্দ্রমুখী বলের সাহায্য ছাড়া কোনো বস্তুর পক্ষে বৃত্তাকার পথে ঘূর্ণন সম্ভব না। তাহলে যেহেতু এখানে এই ইলেকট্রনটি যেহেতু কৌণিক গতিতে আছে, তাহলে এখানে তারও একটা কি দরকার, একটা কেন্দ্রমুখী বলের দরকার। এখন প্রশ্ন হচ্ছে, এই কেন্দ্রমুখী বলটা এই ইলেকট্রন কোত্থেকে পাবে? এর উত্তর হচ্ছে, এই ইলেকট্রন এবং এই নিউক্লিয়াস, এদের মধ্যে যে কুলম্ব আকর্ষণ বল, এই কুলম্ব আকর্ষণ বলটা কিন্তু কেন্দ্রের দিকে কাজ করে। তাহলে এই কুলম্ব আকর্ষণ বলই হচ্ছে সেই কেন্দ্রমুখী বল। তাহলে আমরা এই তথ্যটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো, কোনো একটা বস্তু যার ভর হচ্ছে m, এরকম একটা বস্তু যদি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ওমেগা কৌণিক দ্রুতিতে গতিশীল থাকে, তাহলে তার কেন্দ্রমুখী বলের সমীকরণ কত এটা আমরা জানি, এটা আমরা আগেই বের করেছিলাম। সেটা হচ্ছে m⍵² × r। আর নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে কুলম্ব বল, সেটা আগের লেকচারে আমরা দেখেছি। সেটা আমরা কি লিখতে পারি, গাণিতিক প্রকাশটা 1/4πε0 q1 q2/r²। দেখো, এখানে ε0 দেখে আমরা বুঝতে পারছি এটা শূন্য মাধ্যমের। তো এখানে আমরা কেন শূন্য মাধ্যম ধরলাম? তার কারণ হচ্ছে আমরা জানি যে পরমাণুর মধ্যে নিউক্লিয়াস এবং ইলেকট্রন এর মধ্যবর্তী অঞ্চল কিন্তু শূন্য, ফাঁকা, যার কারণে আমরা এখানে শূন্য মাধ্যম ধরেছি, এখানে ε0 লিখেছি আমরা। তো এখন এই সমীকরণটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে আমরা কি লিখতে পারি, ওমেগা = 1/4πε0 q1 q2 / m × r³
হোল রুট। তো এই সমীকরণে এইটার মান তো আমরা জানি, সেই মানটা কত? 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। Q1 এর মান ধরলাম, Q1 হচ্ছে নিউক্লিয়াসের চার্জ। তাহলে নিউক্লিয়াসে যেহেতু একটি প্রোটন থাকে, তাহলে প্রোটনের চার্জ হচ্ছে কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। Q2 এইটা ধরলাম আমরা ইলেকট্রনের চার্জ। তাহলে ইলেকট্রনের চার্জ তো আমাদের এখানে দেওয়াই আছে, দেওয়া না থাকলে আমাদের এটা মুখস্থ রাখতে হবে। তাহলে এটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আর এম এবং আর এর মান তো আমরা জানি। তো এখন এই মানগুলো যদি আমরা এখানে বসাই, তাহলে আমরা পাচ্ছি যে 4.123 ইন্টু 10⁻16 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমরা বের করতে চাচ্ছিলাম, এই যে ইলেকট্রনের কৌণিক দ্রুতি। এবারে আমরা একটা ভিন্ন টপিক দেখব। ধরো এইখানে কোনো একটা মাধ্যম আছে, এটা যে কোনো মাধ্যম হতে পারে, আর এটা হচ্ছে বায়ু মাধ্যম, দুটো ভিন্ন মাধ্যম। তো এই দুই মাধ্যমে, এই বায়ু মাধ্যমে দুটো চার্জ একটা নির্দিষ্ট দূরত্বে রাখা আছে, আর এই মাধ্যমেও একই মানের দুটো চার্জ একই দূরত্বে রাখা আছে। এখন যেহেতু এরা বিপরীতধর্মী চার্জ, তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ বল, কুলম্ব আকর্ষণ বল কাজ করবে। তা আমরা এখন খেয়াল করব এই দুই ক্ষেত্রে আকর্ষণ বলের ভিন্নতা কেমন হয়, আমরা একটু দেখব। তো যারা আমার এর ইমিডিয়েট আগের লেকচারটা দেখেছো, তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ক্ষেত্রে আকর্ষণ বলটা বেশি হবে আর এই ক্ষেত্রে আকর্ষণ বলটা কম হবে। কারণ আমরা জানি বায়ু মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কুলম্ব বলের মান কম হয়। তবু আমরা একটু দেখি। তাহলে আমরা দেখতে পেলাম যে এটার ক্ষেত্রে আকর্ষণ বলটা বেশি ছিল, এই ক্ষেত্রে আকর্ষণ বলটা কম ছিল। তো আমরা ধরলাম এই বায়ু মাধ্যমে এই আকর্ষণ বল ধরলাম F0, আর ভিন্ন এই মাধ্যমটাতে আকর্ষণ বল ধরলাম Fm, যেহেতু ভিন্ন কোনো মিডিয়া, যার কারণে আমরা লিখলাম Fm। এখন যদি আমরা এই দুই বলের অনুপাত নেই, এই যে অনুপাতটা, এই অনুপাতটা একটা ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাটাকে কে দিয়ে প্রকাশ করে, এবং এই ধ্রুব সংখ্যাটাকে বলে দ্বিতীয় মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরবৈদ্যুতিক ধ্রুবক, ইংরেজিতে বলে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। সবসময় খেয়াল রাখবে এই এই তড়িৎ মাধ্যমাঙ্ক এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যমের, শূন্য মাধ্যমের না। শূন্য মাধ্যমের ক্ষেত্রে এটার মান হয় 1, আর শূন্য মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে এটা ভিন্ন হয়। তাহলে এটা যেহেতু একই ধরনের রাশির অনুপাত, কাজেই এই কনস্ট্যান্ট, এটা কোনো একক নেই, এটা একটা সংখ্যা মাত্র। তো এই সমীকরণ থেকে আমরা তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরবৈদ্যুতিক ধ্রুবক এটার একটা সংজ্ঞা দাঁড় করাতে পারি। সেটা হচ্ছে, দেখো, যে কোনো দুটি চার্জের মধ্যে নির্দিষ্ট দূরত্বে শূন্যস্থানে ক্রিয়াশীল বল এবং ওই দুই চার্জের মধ্যে ওই একই দূরত্বে অন্য কোনো মাধ্যমে ক্রিয়াশীল বলের অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে দ্বিতীয় মাধ্যমটির তড়িৎ মাধ্যমাঙ্ক বলে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে তড়িৎ মাধ্যমাঙ্ক হয় কার? দ্বিতীয় মাধ্যমটা, মানে শূন্য মাধ্যম ছাড়া অন্য যে মাধ্যম বিবেচনা করা হোক না কেন তার। এবং এক্ষেত্রেও কিন্তু তার কোনো একক থাকবে না, আমরা একটু পরে আসছি। তড়িৎ মাধ্যমাঙ্কের আমরা আরেকটা বিকল্প সমীকরণ দাঁড় করাতে পারি। সেটা হচ্ছে, দেখো, শূন্য মাধ্যমে আমরা কুলম্বের সূত্র কি পেয়েছিলাম? F0 = 1/4πε0 Q1 × Q2/d²। তো এই একই চার্জ এবং একই দূরত্বের জন্য আমরা ভিন্ন কোনো মাধ্যমে কুলম্বের সূত্র কি লিখতে পারি? Fm = 1/4πε Q1 Q2/d²। পার্থক্য শুধু এইখানে। তাহলে এই দুই বলের অনুপাতকেই তো আমরা বলেছিলাম তড়িৎ মাধ্যমাঙ্ক। তাহলে K = আমরা লিখতে পারি F0/Fm। তো এখন যদি আমরা F0 এর মান বসাই 1/4πε0 Q1 Q2/d², আর Fm এর যদি মান বসাই 1/4πε Q1 × Q2/d²। তো এই দুই, তো এখানে এই সমীকরণের ডান দিকে
Q1 ক্যান্সেল, Q2 ক্যান্সেল, ডি স্কোয়ার ক্যান্সেল, 4 পাই ক্যান্সেল, থাকবে শুধু এতটুকু। তো এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি ইপসাইলন বাই ইপসাইলন নট। তো এখানেও দেখো আমরা কিন্তু এই পরবৈদ্যুতিক ধ্রুবকের একটা সমীকরণ পেয়েছিলাম, এটা আমরা নতুন একটা সমীকরণ পেলাম এটা। তো এটাও যেহেতু একই ধরনের রাশির অনুপাত, কাজেই তার কোনো একক নেই, এটা একটা সংখ্যা মাত্র। তো এখান থেকে আমরা এই তড়িৎ মাধ্যমাঙ্কের আরেকটা বিকল্প সংজ্ঞা আমরা বলতে পারি, সেটা হচ্ছে কোনো মাধ্যমের ভেদ্যতা বা ভেদনযোগ্যতা এবং শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার অনুপাতকে ওই মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক ভেদনযোগ্যতা বলে। দেখো এটার কিন্তু তিনটা পরিচয় আছে, একটা হচ্ছে তড়িৎ মাধ্যমাঙ্ক, একটা হচ্ছে পরবৈদ্যুতিক ধ্রুবক, আর একটা হচ্ছে আপেক্ষিক ভেদনযোগ্যতা বা আপেক্ষিক ভেদ্যতা। এখন আমরা এই তড়িৎ মাধ্যমাঙ্কের সাহায্যে কুলম্বের সূত্রের গাণিতিক প্রকাশ কেমন হয় সেটা আমরা দেখব এই শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে। দেখো শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে কুলম্বের সূত্রের হচ্ছে এরকম, F = 1/4πε Q1 Q2/r²। আমরা এখানে আর Fm লিখলাম না, Fm লিখতে পারতাম। তো এখন দেখো এই সমীকরণ থেকে আমরা ইপসাইলন সমান কি লিখতে পারি, K × ইপসাইলন নট। তো এখন এই ইপসাইলনের মান যদি আমরা এইখানে বসাই তাহলে আমরা লিখতে পারি এরকম। তাহলে এটাই হচ্ছে তড়িৎ মাধ্যমাঙ্কের সাহায্যে কুলম্বের সূত্রের গাণিতিক প্রকাশ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন আমরা একটু স্টাডি করব যে তড়িৎ মাধ্যমাঙ্ক এটা আসলে আমাদেরকে কি মেসেজ দেয়, দ্বিতীয় মাধ্যম সম্পর্কে বা শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম সম্পর্কে তড়িৎ মাধ্যমাঙ্ক আমাদেরকে কি তথ্য দেয়, কি মেসেজ দেয়, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। ধরো এটা শূন্য মাধ্যম, শূন্য মাধ্যমে একটা নির্দিষ্ট দূরত্বে দুটো চার্জ আছে, একটা Q1 আর একটা Q2। এক্ষেত্রে এদের মধ্যে কুলম্ব বিকর্ষণ বল ধরলাম, বিকর্ষণ বা আকর্ষণ যাই বলো, যদি এরা সমধর্মী হয় তাহলে বিকর্ষণ হবে, বিপরীতধর্মী হলে আকর্ষণ হবে। আবার ভিন্ন কোনো মাধ্যমে একই চার্জ জোড়া একই দূরত্বে আছে, এদের ক্ষেত্রে কুলম্ব বল ধরলাম Fm। তাহলে তড়িৎ মাধ্যমাঙ্কের যে সমীকরণ সেখান থেকে আমরা কি জানি, F0/Fm। এখন ধরলাম এই মাধ্যমটার তড়িৎ মাধ্যমাঙ্ক ধরলাম 5, ধরলাম একটা ভ্যালু ধরলাম আমরা 5। তাহলে এখন এটা থেকে আমরা কি তথ্য পাই, এটা তাৎপর্য কি, দ্বিতীয় মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক 5, এটা দিয়ে আমরা কি বুঝি, কি বুঝবো। দেখো এটা আমরা একটু দেখি। এখন প্রথমত আমরা এমনিতে এটা দেখেই বুঝতে পারছি যে এই তড়িৎ মাধ্যমাঙ্কের মান 5, এটার মানে হচ্ছে শূন্য মাধ্যমে বল এবং ওই মাধ্যমে বলের অনুপাত 5। সংক্ষেপে আমরা এটাই বলতে পারি। তো যদি এটাকে আমরা একটু বিস্তৃত করে ভাষায় বলি, দুটি নির্দিষ্ট বিন্দু চার্জ একই দূরত্বে অবস্থান করলে এদের মধ্যকার শূন্য মাধ্যমে কুলম্ব বল এবং দ্বিতীয় মাধ্যমে কুলম্ব বলের অনুপাত 5। এই সমীকরণ দিয়ে আমরা এটাই বুঝতে পারছি, তাদের অনুপাত 5। এখন দেখো এই সমীকরণটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে অন্যভাবে বলতে পারি, লিখতে পারি কিভাবে, Fm = F0/5। তো এই সমীকরণ থেকে আমরা কি মেসেজ পাই সেটা হচ্ছে, দেখো সমীকরণটা দেখেই আমরা সংক্ষেপে যেটা বলতে পারি এক নজরে, সেটা হচ্ছে ওই মাধ্যমে কুলম্ব বলের মান শূন্য মাধ্যমে কুলম্ব বলের মানের 5/1 তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে Fmটা ছোট, মানে F0 এর চেয়ে Fm কম হবে, সহজ কথায়। তো এটাকে যদি আমরা একটু ভাষায় বিস্তৃত করে লিখি, বলতে পারি দুটি নির্দিষ্ট বিন্দু চার্জ একই দূরত্বে অবস্থান করলে এদের মধ্যকার দ্বিতীয় মাধ্যমে কুলম্ব বলের মান শূন্য মাধ্যমে কুলম্ব বলের মানের 5/1। তাহলে এখান থেকে আমরা এই মেসেজটা পাচ্ছি। আবার দেখো এই সমীকরণটাকে আমরা আরেকভাবে রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি, সেটা হচ্ছে F0 = 5 × Fm। তাহলে
এই সমীকরণ থেকে আমরা কি মেসেজ পাই, যেটা সমীকরণ দেখেই আমরা এক নজরে যেটা বলতে পারি যে শূন্য মাধ্যমে কুলম্ব বল অন্য কোনো মাধ্যমে কুলম্ব বলের 5 গুণ। মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এফ নটটা হচ্ছে বড় আর এফ এমটা হচ্ছে ছোট। তো এটাকে যদি আমরা একটু বিস্তৃত করে লিখি, এভাবে বলতে পারি দুটি নির্দিষ্ট বিন্দু চার্জ একই দূরত্বে অবস্থান করলে এদের মধ্যকার শূন্য মাধ্যমে কুলম্ব বলের মান দ্বিতীয় মাধ্যমে কুলম্ব বলের মানের 5 গুণ বেশি। এই তিনটি মেসেজ থেকে আমরা মানে আমাদের সামারি হচ্ছে এটাই যে দুটো বিন্দু চার্জ একই দূরত্বে থাকা অবস্থায় শূন্য মাধ্যমেই তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা সবচেয়ে বেশি হবে, আর শূন্য মাধ্যম ছাড়া যদি অন্য কোনো মাধ্যমে থাকে তাহলে সেক্ষেত্রে কম হবে। এখন আমরা কয়েকটা ভিন্ন ভিন্ন মাধ্যমে তাদের পরবৈদ্যুতিক ধ্রুবকের মান কেমন আমরা এটা একটু দেখবো আর কি। খেয়াল করে দেখো, শূন্য মাধ্যমের ক্ষেত্রে তড়িৎ মাধ্যমাঙ্কের মান হচ্ছে 1, পানির ক্ষেত্রে এর মান হচ্ছে 80, শুকনো কাগজ হলে এর মান হচ্ছে 2, কাঁচ মাধ্যমের ক্ষেত্রে তার মান হচ্ছে 5 থেকে 10-এর মধ্যে। এখানে আসলে বিষয়টা হচ্ছে কাঁচের কোয়ালিটি আছে, বিভিন্ন কোয়ালিটি ভেদে এর মান 5 to 10। এরপরে তরল অ্যামোনিয়া যেটা সেক্ষেত্রে তার মান হচ্ছে প্রায় 17। আসলে এই সবগুলোই আসলে তাদের বিশুদ্ধতা বা কোয়ালিটির উপর নির্ভর করে কিছুটা ভেরি করতে পারে, কিন্তু শূন্য মাধ্যম বা ভ্যাকুয়ামের ক্ষেত্রে সবসময় তার মান হচ্ছে 1। তো দেখো, এখান থেকে এই চার্ট থেকেও আমরা বলতে পারি যে দুটো চার্জ একই দূরত্বে থাকা অবস্থায় শূন্য মাধ্যমেই তার আকর্ষণ বল হবে সবচেয়ে বেশি। পানির মাধ্যমের ক্ষেত্রে শূন্য মাধ্যমে 80/1, শুকনো কাগজের ক্ষেত্রে অর্ধেক, কাচের ক্ষেত্রে এটা ভ্যালু অনুসারে হবে, তরল অ্যামোনিয়ার ক্ষেত্রে 17/1। আজকে আমার আলোচনা এতটুকুই ছিল। সবাইকে ধন্যবাদ।